আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায় অংশীদারি কারবারের হিসাব সংক্রান্ত ঢাকা বোর্ড 2023 সালে 2টা সৃজনশীল প্রশ্ন এসেছিল। তো একটা প্রশ্ন পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আজকে আর একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব। যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি, আলফা বেটা গামা একটি অংশীদারি কারবার, 3 জন অংশীদার, তাদের মূলধন ছিল এই যে 70,000, 50,000 এবং 30,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। আরও কিছু তথ্য আছে, তথ্যের আলোকে ক নম্বরে বলেছে উত্তোলনের সুদ নির্ণয় করো। তো উত্তোলনের সুদ সংক্রান্ত এখানে বলা আছে যে প্রতি মাসের শেষে আলফা বেটা গামা যথাক্রমে 700, 500 এবং 300 টাকা করে উত্তোলন করে এবং উত্তোলনের সুদের পরিমাণ উপরে বলা আছে চুক্তিপত্র অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে। তাহলে এই উত্তোলনের উপর 10% সুদ কিভাবে ধরব? লক্ষ্য করি, ক নম্বরের উত্তর আমরা এইভাবে লিখতে পারি। আমি ক নম্বর উত্তর সংক্রান্ত এই যে নিচে ছক অঙ্কন করলাম এবং উদ্দীপকের এই উত্তোলন সংক্রান্ত যে অংশটুকু প্রয়োজন এইটার সমাধানের জন্য উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম। এটা দেখে দেখে আমরা এটা সমাধান করব। উত্তোলনের সুদ নির্ণয়, তাই না? তো উত্তোলনের সুদ নির্ণয়ের আমরা জানি বেশ কয়েকটি নিয়ম আছে। তার মধ্যে বিশেষ করে উত্তোলনের তারিখ যদি দেওয়া না থাকে তাহলে তো অর্ধ বছরের হয়, পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আর আজকে এখানে উত্তোলন সংক্রান্ত কি বলেছে লক্ষ্য করি, এই যে প্রতি মাসের শেষে, মানে প্রতি মাসের শেষ তারিখে সবাই উত্তোলন করেছে। প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে তাহলে আমরা জানি মোট উত্তোলনের উপর 5.5 মাসের সুদ ধরতে হয়, 5.5 ভাগ বা গুণ 5.5 ভাগ 12। আর যদি প্রতি মাসের মাঝে হয় তাহলে 6 মাসের উত্তোলনের সুদ ধার্য করতে হয়। আর যদি প্রতি মাসের প্রথমে হয় তাহলে 6.5, প্রথমে হলে 6.5, মাঝে হলে 6, শেষে হলে 5.5 মাসের সুদ ধরতে হবে। তো এখানে বলেছে প্রতি মাসের শেষে, সেই জন্য কীভাবে উত্তোলনের সুদ নির্ণয় করব লক্ষ্য করি। প্রথমে আলফা, তো আলফার উত্তোলনের সুদ হবে আলফা 700 টাকা, বেটা 500 টাকা, গামা 300 টাকা উত্তোলন করে। তাহলে এই যে 700 টাকা প্রতি মাসে উত্তোলন করেছে, এক মাসে 700 টাকা হলে 12 মাসে হবে 7 × 84, 8,400 টাকা। 8,400 টাকা গুণ 10%, এই যে উত্তোলনের সুদ বলা আছে 10%, 8,700 গুণ 10%। তারপরে ওই যে কিছুক্ষণ আগে বললাম 5.5 মাসে সুদ ধরতে হবে, সেজন্য গুণ 5.5, 5.5 মানে 5.5 ভাগ 12। আমি আবারও বলছি, লক্ষ্য করি আমাদের এই 700 টাকার উপরে সুদ ধরলে করা যায়, কিন্তু সহজ হচ্ছে এই 700 হচ্ছে এক মাসে, তো 12 মাসের কত? 12 মাসে 7 × 84, 700কে 12 দিয়ে গুণ করে 8,400 মোট উত্তোলন। মোট উত্তোলন গুণ পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ দেয়া আছে, গুণ 5.5 ভাগ 12। এটা ক্যালকুলেশন করলে আমরা যে সুদটা পাবো এখানে লিখলাম। এবার আসছি বেটা। তো বেটা 500, এক মাসে 500 হলে 12 মাসে কত? 5 × 60, 6,000। তাহলে এখানে হবে 6,000 গুণ আবার সেই 10% গুণ 5.5 ভাগ 12। এটা সবাই প্রতি মাসে শেষে উত্তোলন করেছে, সেজন্য সবার উত্তোলনের সুদ হবে 5.5 মাসের। 6,000 টাকার 10% 600 টাকা, তাকে 5.5 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করলে এই 275 টাকা হবে। এবার গামা, গামা প্রতি মাসে উত্তোলন করেছে 300 টাকা, তাহলে 300 গুণ 12, 3 × 3600। তাহলে এখানে সেম হবে, এই যে 3600 গুণ 10% গুণ 5.5 ভাগ 12। এটা সেম সবার, শুধু উত্তোলন এক একজনের এক এক রকম। এটাকে এই 700কে 12 দিয়ে গুণ করে এটা হচ্ছে 500কে 12 দিয়ে গুণ করে এটা হয়েছে 300কে 12 দিয়ে গুণ করে এটা পেলাম। মানে বার্ষিক উত্তোলন আমাদের হিসাব করতে হবে, এক বছরে কত উত্তোলন করেছে সেটা ধরে করতে হবে। আচ্ছা, তো এটা ক্যালকুলেশন করলে 3 × 3600 আমরা পাবো 165 টাকা। এবার এই 3টা যোগ করে এখানে লিখবো 825 টাকা হচ্ছে মোট উত্তোলনের সুদ। আচ্ছা, এবার এভাবে ক নম্বরের উত্তর শেষে আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। মোট উত্তোলনের সুদ নির্ণয় করলাম, উদ্দীপকে আবার ফিরে আসলাম। উদ্দীপকের খ নম্বরে বলেছিল লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। তো লাভ লোকসান আবন্টন হিসাব আমরা তৈরি করব এই তথ্যের আলোকে। তো যাই লাভ লোকসান আবন্টন হিসাবে ছক অঙ্কন করি। তো লাভ লোকসান আবন্টন হিসাবে ছক আমরা জানি যে ডেবিট ক্রেডিট, বিবরণ টাকা, বিবরণ টাকা, এভাবে অঙ্কন করতে হয়, তাই না? তো এই যে আমি লাভ লোকসান আবন্টন হিসাবে ছক এইভাবে অঙ্কন করতে পারি। উত্তর খ, আলফা বেটা গামার লাভ লোকসান আবন্টন হিসাব, এইভাবে ছক অঙ্কন করব।
বিবরণ টাকা। এখন টাকার কলাম আমি দুইটা এখানে অঙ্কন করেছি, একটা অঙ্কন করলেও হয়, কিন্তু দুইটা অঙ্কন করলে সুবিধা, সেই জন্য আমি দুইটা অঙ্কন করেছি। তো লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ থাকে, আমরা জানি ডেবিট এবং ক্রেডিট। ডেবিট দিকে বসবে ব্যয়সমূহ, যাবতীয় ব্যয়, আর ক্রেডিট দিকে বসবে আয়সমূহ। এই অঙ্কে ব্যয়ের মধ্যে আছে মূলধনের সুদ, বেতন, এইগুলি। আর ক্রেডিট দিকে আছে উত্তোলনের সুদ, নিট মুনাফা। আচ্ছা, একটা কাজ করি, আমরা উদ্দীপকটা নিয়ে আসি, তাহলে বোঝা যাবে। উদ্দীপকটা নিয়ে আসলাম। উদ্দীপকের কিছু অংশ আমি নিয়ে এসে একটু ছোট করে লিখেছি উপরে, কারণ উপায় নাই, আমাদের এখান থেকে দেখতে সুবিধা হবে, সেজন্য ছোট করে লিখেছি। প্রথমে লিখব এই যে সবার শেষে লেখা আছে, অঙ্কের শেষে, উপরিউক্ত সমন্বয়গুলি সাধন করিবার পূর্বে নিট লাভ 50,000 টাকা, ওইটা লিখব। আয় বিবরণী বলে নিট মুনাফা, এই 50,000 শেষের ঘরে লিখব। এটা নিট মুনাফাটা হচ্ছে আমরা পূর্বে আয় বিবরণী প্রস্তুত করে বা লাভ লোকসান হিসাব প্রস্তুত করে যে নিট মুনাফা পেয়েছি, সেটা আমরা এখানে লিখব। এইখানে লাভ লোকসান হিসাব লিখলেও হবে, আবার বিশদায় বিবরণী লিখলেও হবে। আমরা বিশদায় বিবরণীর সাথে অভ্যস্ত, সেজন্য বিশদায় বিবরণী লিখতে পারি। আচ্ছা, এইবার বাম দিকে মূলধনের সুদ লিখব, তাই না? এই অঙ্কে কিন্তু মূলধনের সুদ আছে, এই যে বলেছে অংশীদারদের মূলধনের সুদ ও উত্তোলনের সুদ হিসাবভুক্ত করতে হবে। তো মূলধনের সুদ ব্যয়, সেজন্য এদিকে লিখব। উত্তোলনের সুদ আয়, তাই ওদিকে লিখব। তো মূলধনের সুদ লেখার আগে আমরা উপরে লিখে লিখব অংশীদারদের চলতি হিসাব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে চলতি হিসাব লিখব কেন, তাই না? এই অঙ্কটা হচ্ছে স্থিতিশীল পদ্ধতিতে। তোমরা যদি গ নাম্বার অঙ্ক করণীয় যদি খেয়াল করে, এই অঙ্কের গ, সেখানে বলেছে চলতি হিসাব প্রস্তুত করতে। তো চলতি হিসাব প্রস্তুত করেছে বলতে মানে আমাদের ওই মূলধনের সুদ যে আমরা লিখব, এই মূলধনের সুদটা একবার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিটে লিখব, আরেকবার চলতি হিসাবের ক্রেডিটে লিখব। যেহেতু চলতি হিসাবের ক্রেডিটে লিখব, সেই জন্য এখানে অংশীদারদের চলতি হিসাব নাম লিখতে হবে। কারণ এই চলতি হিসাব যদি প্রস্তুত করতে বলে, তাহলে মূলধনের সুদ হিসাবভুক্তকরণের জাবেদা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট আর অংশীদারদের চলতি হিসাব ক্রেডিট। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট মানে কি? ডেবিট দিকে যখন টাকা লিখব, তখন কিন্তু এখানে নাম লিখব অংশীদারদের চলতি হিসাব। আবার অংশীদারদের চলতি হিসাব গ নম্বরে যখন প্রস্তুত করব, সেইখানে আবার নাম লিখব লাভ লোকসান আবন্টন হিসাব, উল্টা নাম লিখতে হবে। তো এখানে আমরা এখন মূলধনের সুদ লিখব। মূলধনের সুদ আলফা, বেটা, গামা। এই অঙ্কের সম্ভবত অতিরিক্ত মূলধন আছে। গামা 10,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসছে 1 জুলাই তারিখে। তাহলে আমরা সুদ কীভাবে হিসাব করব লক্ষ্য করি। প্রথমে আলফার মূলধন ছিল 70,000, তার উপরে 10% হিসাব করলে 7,000 হবে। বেটার মূলধন ছিল কত? 50,000, 50,000, তার উপরে 10% হিসাব করলে 5,000 হবে। আর গামার মূলধন ছিল 30,000, 30,000 টাকার উপরে 10% সুদ 3,000 টাকা হয়। তাহলে গামার এখানে 3,000 টাকা লিখতে হবে। কিন্তু একটা কথা আছে, গামা অতিরিক্ত মূলধন নিয়ে এসছে 10,000 1 জুলাই তারিখে। তো 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস। তাহলে এই 10,000 টাকার উপরে আবার 6 মাসের সুদ ধরতে হবে। 10,000 টাকার উপরে 10% সুদ 1,000 1 বছরের, আর 6 মাসের 500। তাহলে এই যে গামার অতিরিক্ত মূলধনের সুদ পেলাম 500, আর প্রারম্ভিক মূলধনের উপর সুদ 3,000। সেজন্য গামার মূলধনের সুদ হবে 3,500। 3,500 কীভাবে হলো আমি আর একবার বলছি। এই যে গামার প্রারম্ভিক মূলধন ছিল 30,000, এটির উপরে পূর্ণ বছরের 3,000, আর অতিরিক্ত মূলধনের উপরে হাফ বছরের 500, 3,000 আর 500, মোট 3,500। এবার এইগুলো যোগ করে আমি এই খাতে লিখব। এরপরে এই অঙ্কে আর কি ছিল? এই উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ লেখার উপরে আবার আমরা এই অংশীদারদের চলতি হিসাবে লিখে নিব, কারণ উত্তোলনের সুদ আবার অংশীদারদের চলতি হিসাবে লিখতে হবে। সেজন্য এখানে অংশীদারদের চলতি হিসাবে নাম লিখে নিব। আরেকটি বিষয় বলি, উত্তোলনের সুদের জন্য এই অংশীদারি কারবারের জাবেদা হচ্ছে এই অংশীদারদের চলতি হিসাব ডেবিট আর লাভ লোকসান আবন্টন হিসাব ক্রেডিট। তো লাভ লোকসান আবন্টন হিসাব জাবেদায় ক্রেডিট, তাই ক্রেডিট দিকে টাকা লিখব আর নাম লিখব অংশীদারদের চলতি হিসাব। এবার আমরা কি করব? এখন উত্তোলনের সুদ লিখব। আচ্ছা, উত্তোলনের সুদ কিন্তু ক নাম্বারে আমরা বের করেছিলাম, মনে আছে? তো ক থেকে তো আনতে পারি। ক থেকে আমরা নাম লিখি আলফা, বেটা, গামা। এবার কয়ে পেয়েছিলাম সম্ভবত আমরা আলফা, বেটা এবং গামার উত্তোলনের সুদ এখানে লেখার জন্য
আমরা ক নাম্বারে বের করেছিলাম সেখান থেকে নিয়ে আসি। আলফার সম্ভবত পেয়েছিলাম 385 টাকা, বেটার পেয়েছিলাম 275 টাকার, গামার পেয়েছিলাম 165 টাকা। এগুলো সব যোগ করে 825 টাকা। এটা কতে আমরা বের করেছিলাম, কিন্তু কীভাবে বের করতে হচ্ছে কতে আমি আলোচনা করেছি। তারপরেও বলি, এখানে বলেছে প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করেছে, সেজন্য এই 5.5 মাসের সুদ ধরতে হবে মোট উত্তোলনের উপর 10% হারে। এই অঙ্কে আর কি ছিল? এই অঙ্কে বেতন ছিল, এই যে আলফা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য 5,000 টাকা বেতন পাবে বাৎসরিক। তার মানে কি এই 5,000 টাকাকে 12 দিয়ে গুণ হবে না। পূর্বের অঙ্কে আমরা দেখেছি মাসিক বেতন দেওয়া ছিল, সে মাসিক বেতন যদি দেওয়া থাকে তাকে 12 দিয়ে গুণ হবে, কিন্তু বাৎসরিক যেহেতু দেওয়া আছে তাহলে 12 দিয়ে গুণ হবে না, ওই টাকাটাই লিখব। এই যে আলফার চলতি হিসাব বেতন এই 5,000 টাকা। আচ্ছা, আর কি আছে এই অঙ্কে? ও ঋণ নাই, ঋণ থাকলে লিখতাম, ঋণ সম্ভবত নাই। তো এই অঙ্কে আর তেমন কিছু নাই। এখন আমরা যোগ বিয়োগ করব। এইখানে একটি দাগ দিব, নিচে একটি দাগ দিব। এই যে এখানে একটি দাগ দিব, এখানে একটি দাগ দিব। দাগ দেওয়ার সময় একটি বিষয় বলে রাখি, অনেক সময় শিক্ষার্থীরা ভুল করে, সেটি হচ্ছে এইখানে কিন্তু জায়গা রাখবো, জায়গা রেখে এই লাইনটা টানবো, কারণ এইখানে আমাদের বিশেষ করে মুনাফার অংশ বন্টন করতে হবে, সেই জন্য 3-4 লাইন জায়গা এখানে রেখে দিতে হবে, তারপরে যাতে আমরা এখানে সমাধান করতে পারি। আচ্ছা, তো দুই দিকে দাগ টানার পরে ডান সাইড বড়, এটা আর এটা যোগ করলে সম্ভবত 50,825 টাকা হবে, এখানে লিখব। ওই টাকাটা এইখানে নিয়ে আসব, নিয়ে আসার পরে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। আমি আবারও বলছি, এটা যোগ করে এখানে লিখলাম, এখানে নিয়ে আসলাম। এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এখানে টাকা লিখব, এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এখানে টাকা লিখব। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব। এটা থেকে এই দুটো বিয়োগ করে আমরা পাবো এই 30,325 টাকা পাবো। এটা থেকে এই দুটো বাদ দিয়ে টাকাটা পাবো। এটার পাশে তো নিট লাভ লিখতে হয়, তাই না? কিন্তু নিট লাভ লিখব না, কারণ এটা হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা। এই বন্টনযোগ্য মুনাফার পরিমাণ আলফা বেটা গামার মধ্যে এই অনুপাতে ভাগ হবে। এই যে বলে দিয়েছে মুনাফা বন্টনের অনুপাত 2:2:1। তার মানে কি 2, 2 আর 1 টোটাল হচ্ছে 5, টোটাল হচ্ছে 5। তাহলে এইটাকে 5 দিয়ে ভাগ করে একবার 2 দিয়ে গুণ হবে, আবার এটাকে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ হবে, এইভাবে এখানে লিখব। আচ্ছা, কিভাবে লিখব? প্রথমে লিখব আবার অংশীদারদের চলতি হিসাব, মুনাফার অংশ আলফা বেটা গামা। তো আলফার মুনাফা কত হবে? আবার আমরা এইখানে উদ্দীপকটা পড়ি। এই যে বলেছে ব্যবসায়ের মুনাফা 2:2:1 অনুপাতে বন্টিত হবে। তো তাহলে এই যে মুনাফাটা আছে, এই মুনাফাটা বন্টনযোগ্য মুনাফা, এটা সবার মধ্যে ভাগ করে দেওয়ার জন্য এই তিনটার যোগফল কত হয়? 2 আর 2 4, আর এটাকে 5, এটাকে 5 দিয়ে ভাগ, তারপরে 2 দিয়ে গুণ। এটাকে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো এই টাকাটা 12,130। আবার এইটাকে 5 দিয়ে ভাগ করে এই মাঝখানে 2 দিয়ে গুণ করলে পাবো 12,130। আবার এই টাকাকে 5 দিয়ে ভাগ করে এই 1 দিয়ে গুণ করলে আমরা পাবো 6,065। তারপর এই দুটো যোগ করলে এটা মিলে যাবে অটোমেটিক। আমি আরেকবার বলি, এই মুনাফাটা ভাগ করব এই অনুপাতে 2:2:1। তো তাহলে এই তিনটার যোগফল হচ্ছে 5। এটাকে 5 দিয়ে ভাগ করব, তাহলে 1 ভাগ পাবো। সেই 1 ভাগকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 ভাগ কত হবে এখানে লিখব। আবার সেমভাবে এটাকে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করব। আবার সেমভাবে এটাকে 5 দিয়ে ভাগ করে এই 1 দিয়ে গুণ করব। এটা যোগ করে এটা মিলে যাবে। এইভাবে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে পারি। আমাদের উত্তরের অংশটুকু নিচে ছকের মধ্যে যা লিখেছি, উপরে কিন্তু উদ্দীপকের অংশ আমি বোঝার জন্য নিয়ে এসেছিলাম। এবার আমরা আবার উদ্দীপকে যাব। আবার উদ্দীপকে এলাম, গ নাম্বারে বলছে অংশীদারদের চলতি হিসাব তৈরি করো। তো অংশীদারদের চলতি হিসাব বলতে বোঝায় যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করা হয়, সেখানে চলতি হিসাব নামে আরেকটি হিসাব সংরক্ষণ করা হয়, এবং সেই চলতি হিসাবে মূলধন লিখতে হবে না, মূলধন বাদে আর অন্যগুলি লিখতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। অংশীদারদের চলতি হিসাব, তো অংশীদারদের চলতি হিসাবের ছক কিন্তু মূলধন হিসাবের মতো। এই যে আমি দ্রুত লিখে দিলাম, ছকটা দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। এইটা হচ্ছে গ নাম্বারের উত্তর, অংশীদারদের চলতি হিসাব। আর উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে আমরা এটা সমাধান করব সেই জন্য। আচ্ছা, তো আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করেছি তখন ব্যালেন্স বিডি বলে এই মূলধনের পরিমাণটা এখানে লিখেছি, তাই না? কিন্তু
এই অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করার সময় মূলধন আমরা লিখব না, মূলধন লিখব না। তাহলে কি লিখব? মূলধন বাদে আর যে সমস্ত আইটেম আছে, যেমন মূলধনের সুদ, উত্তোলন, উত্তোলনের সুদ, মুনাফার অংশ, বেতন, এইগুলো এখানে লিখতে হবে। তো যাই আমরা ধাপে ধাপে লিখি। প্রথমে এই তারিখ লিখে নিব ডিসেম্বর 31। উত্তোলন, উত্তোলন আছে, এই যে উত্তোলন আলফা বেটা গামা যথাক্রমে 700, 500, 300 টাকা করে উত্তোলন করে। এখন এইগুলো কিন্তু মাসিক উত্তোলন, প্রতি মাসে। বাট আমাদের এখানে লিখতে হবে কিন্তু মোট উত্তোলন। মনে আছে ক নাম্বারে আমরা মোট উত্তোলন কত কত পেয়েছিলাম? মোট উত্তোলন সম্ভবত এই 700 এক মাসে হলে 12 মাসে কত? 7 × 84, 8,400 টাকা আলফার ঘরে লিখব। আর বেটা 500 টাকা করে প্রতি মাসে হলে 5 × 60, 6,000 টাকা। গামা প্রতি মাসে 300 টাকা হলে 3 × 36, 3,600 টাকা। উত্তোলন কীভাবে লিখলাম? এখানে যে উত্তোলনগুলো ছিল ওকে 12 দিয়ে গুণ করে লিখলাম, কারণ প্রতি মাসে উত্তোলন, তাহলে 12 বার উত্তোলন করেছে, সেজন্য 12 দিয়ে গুণ করে লিখলাম। এইবার আমরা এখানে মূলধনের সুদ লিখব। মূলধনের সুদ লিখব। আরেকটি বিষয় বলে রাখি, তারিখ লেখার ক্ষেত্রে আমরা সাধারণত যখন অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করেছি তখন এখানে জানুয়ারি 1 দিয়ে ব্যালেন্স বিডি বলে টাকা লিখেছি, তাই না? আচ্ছা, কিন্তু এই অঙ্কে চলতি হিসাবের ক্ষেত্রে চলতি হিসাবের কোনো ব্যালেন্স বিডি নাই। চলতি হিসাবের উদ্বৃত্ত অনেক অঙ্কে দেওয়া থাকে, কিন্তু এই অঙ্কে নাই। না থাকলে সব ডিসেম্বর 31 তারিখ হবে, অর্থাৎ ওই বছরের শেষ তারিখ হবে যদি ডিসেম্বর ফাইনাল অঙ্ক হয়। সেজন্য ডিসেম্বর 31 তারিখ দিয়ে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে মূলধনের সুদ লিখব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে লাভ লোকসান আবন্টন হিসাব লিখব কেন? কারণটি হচ্ছে ওই যে প্রথমে জাবেদায় আমি একটা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার সময় আমরা যখন লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে মূলধন হিসাব লিখেছি তখন কিন্তু এটি জাবেদার কথা বলেছিলাম। মূলধনের সুদের জাবেদা হচ্ছে অংশীদারদের এই লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট আর অংশীদারদের চলতি হিসাব ক্রেডিট। এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু অংশীদারদের চলতি হিসাব ক্রেডিট জাবেদায়, তাই অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখব, আর এখানে নাম লিখব ডেবিটের নামটা। ডেবিট হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, সেজন্য লাভ লোকসান আবন্টন হিসাব লিখেছি। আচ্ছা, এইবার মূলধনের সুদ কত কত পেয়েছিলাম মনে আছে? সম্ভবত আমরা ওই কিছুক্ষণ আগে খ নাম্বারে লিখেছিলাম 7,000, 5,000, 7,000, 5,000। আর বিশেষ করে গামার পেয়েছিলাম এই 30,000 টাকার উপরে এবং এই 10,000 টাকার উপরে হাফ বছরের মিলে 3500, 3,500। এটা মূলধনের সুদ পেয়েছিলাম। খ নাম্বারে মূলধনের সুদ সম্পর্কে বিস্তারিত বলেছিলাম। আচ্ছা, এবার এই অঙ্কে কিন্তু উত্তোলনের সুদ আছে। তো উত্তোলনের সুদের জন্য জাবেদা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব ডেবিট আর লাভ লোকসান আবন্টন হিসাব ক্রেডিট। সেজন্য অংশীদারদের চলতি হিসাবের ডেবিট দিকে টাকা লিখব, নাম লিখব লাভ লোকসান আবন্টন হিসাব। আচ্ছা, উত্তোলনের সুদ কত কত পেয়েছিলাম মনে আছে? ক নাম্বারে কিন্তু উত্তোলনের সুদ বের করেছি, সেখানে উত্তোলনের সুদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো ক নাম্বারে উত্তোলনের সুদ পেয়েছিলাম সম্ভবত আলফার পেয়েছিলাম 385, বেটার পেয়েছিলাম 275 আর গামার পেয়েছিলাম 165। ক নাম্বারে বের করেছিলাম, অর্থাৎ এই উত্তোলনের উপরে 5.5 মাসের সুদ হিসেব করে আমরা এটা পেয়েছি। এরপরে এই অঙ্কে বেতন ছিল, বেতন। তো বেতন কে পাবে? বেতন এই যে আলফার ঘরে বেতন লিখব এই 5,000 টাকা। 5,000 টাকাকে 12 দিয়ে গুণ হবে না, কারণ এটি বার্ষিক বললে ওই টাকাটাই লিখব। আর কিছু আছে? হ্যাঁ, আরও আছে। মুনাফার অংশ ক্রেডিট দিকে লিখব, মুনাফার অংশ। তো মুনাফার অংশ বন্টনযোগ্য মুনাফা যেটি বলেছিলাম, এই যে 12,130, 12,130, 6,065। এটা কোথায় পেলাম? ওই যে খ নাম্বারে মুনাফার অংশ বের করেছি, সেটা লিখব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করেছি, পূর্বের ক্লাসে আমি অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করেছিলাম, সেখানে কিন্তু এগুলি সব লিখেছিলাম। উত্তোলন মূলধন হিসাবে ডেবিট দিকে লিখেছি, উত্তোলনের সুদ ডেবিট দিকে লিখেছি, তাই না? ডেবিট দিকে। আবার মূলধনের সুদ ক্রেডিটে লিখেছি, বেতন ক্রেডিটে লিখেছি, মুনাফার অংশ ক্রেডিটে লিখেছি। তাহলে এই চলতি হিসাব আর মূলধন হিসাবের মধ্যে পার্থক্যটা হলো কি? পার্থক্যটা হচ্ছে মূলধন হিসাবে এখানে যদি লিখতাম অংশীদারদের মূলধন হিসাব, তাহলে এখানে এই যে এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে, এখানে নগদান হিসাব বলে
ওই যত টাকা মূলধন ছিল ওইগুলো লিখতাম, অতিরিক্ত মূলধন নিয়ে এসছে সেটাও লিখতাম, অর্থাৎ মূলধন ক্রেডিট দিকে লিখতাম যদি অংশীদারদের মূলধন হিসাব বলতো, সাথে আবার এইগুলাও লিখতাম। কিন্তু যদি বলে অংশীদারদের চলতি হিসাব, তাহলে ওই যে মূলধন লিখতাম ব্যালেন্স বিডি বলে বা নগদান বলে, ওই মূলধনটা বাদে বাকিগুলি সব আসবে চলতি হিসাবে। চলতি হিসাবে মূলধন বসে না, কারণ চলতি হিসাব সংরক্ষণ করলে মূলধন হিসাবটা আলাদা রাখা হয়, সেজন্য মূলধন বাদে আর সব আসবে এই হিসাবে। এখন অঙ্ক আমাদের সব লেখা শেষ, এবার যোগ বিয়োগ করবো। তো যোগ বিয়োগ করার সময় ডান দিক বড়, তো ডান দিকে এখানে একটি দাগ দিব, এখানে একটি দাগ দিব, তো এইগুলো যোগ করে আমি এখানে লিখব। প্রথমে এটা যোগ করে এটা হলো, আবার এটা যোগ করে এটা হলো, এটা যোগ করে এটা হলো। যোগফল আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করবে। এই দুটো যোগ করে এটা পেয়েছি, এই দুটো যোগ করে এটা পেয়েছি, তিনটা যোগ করে এটা পেয়েছি। এবার এই যোগফলগুলো এদিকে নিয়ে আসবো। যেমন এই গামারটা গামার ঘরে লিখব, মাঝে বেটারটা বেটার ঘরে লিখব, আলফারটা আলফার ঘরে লিখব। তো দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। এবং এইখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই যোগ বিয়োগ করার সময় নিচের লাইনগুলি এমনভাবে টানবো যাতে উপরেও জায়গা থাকে নিচেও জায়গা থাকে। কারণ এইখানে উপরে একটা লাইন লিখতে হবে, নিচেও একটা লাইন লিখতে হবে। তাহলে আমরা দাগ দেওয়ার সময় একটু খেয়াল করব এই মূলধন হিসাবের চলতি হিসাবে বা মূলধন হিসাবের ক্ষেত্রে উপরেও জায়গা রাখতে হবে, নিচেও জায়গা রাখতে হবে। এই কথাটা আমি কেন বলছি, অনেক সময় শিক্ষার্থীরা হয়তো মনে করতে পারে জায়গা রাখার জন্য স্যার এই কথাটা বলা লাগে। হ্যাঁ, বলা লাগে, কারণ আমি একজন সরকারি কলেজের শিক্ষক। আমি যখন ক্লাসে পড়াই তখন থেকে শিক্ষার্থীরা এই দাগ টানার বিষয়ে এমনভাবে দাগ টানে, পরে নিচে জায়গা থাকে না ব্যালেন্স বিডি লেখার, অথবা এখানে এমনভাবে লাইনটা টানে উপরেও ব্যালেন্স সিডি লেখার জায়গা থাকে না। সেই জন্য আমি বারবার বলছি এমনভাবে লাইনটা টানতে হবে, উপরেও জায়গা রাখতে হবে, নিচেও জায়গা রাখতে হবে। আমি অভিজ্ঞতার আলোকে বলছি। আচ্ছা, এইবার আমরা কি করব, বাম দিকে এইটা থেকে এগুলা বিয়োগ করে এখানে লিখব। এই টাকা থেকে এইগুলা বিয়োগ করব, এই টাকা থেকে এগুলা বিয়োগ করব। এই যে এটা থেকে এই দুটো বাদ দিয়ে এটা পেলাম, এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা পাবো, এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা পাবো। আমি আবারও বলছি, এই টাকা থেকে এই দুটো মাইনাস করে এটা পেয়েছি, এই টাকা থেকে এই দুটো মাইনাস করে এটা পেয়েছি, এই টাকা থেকে এই দুটো মাইনাস করে এটা পেয়েছি। যেটা পেলাম এটাকে বলে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, সিডি অর্থ ক্যারিড ডাউন, নিচে নেওয়া হলো, তাই না? সমাপনী উদ্বৃত্তের পাশে ব্যালেন্স সিডি লিখতে হয়। আচ্ছা, সমাপনী উদ্বৃত্ত। তো আমাদের অঙ্ক প্রায় শেষ। এবার এই যে ব্যালেন্স সিডি হলো, এই টাকাটা নিচে চলে যাবে। তার জন্য আমরা এখানে লিখব, এই যে প্রথমে যেটা আছে প্রথমে লিখব, বেটারটা বেটার ঘরে লিখব, গামারটা গামার ঘরে লিখব। এখানে লিখব ব্যালেন্স বিডি পরের বছরের জানুয়ারি 1, 2023 জানুয়ারি 1 লিখব। কারণ ব্যালেন্স সিরিজ এখানে লিখব, সেখানে হবে আমরা যে হিসাবকালের অঙ্ক করছি সেই হিসাবকালের শেষ তারিখ, ডিসেম্বর ফাইনাল অঙ্ক, তা ডিসেম্বর 31 লিখেছি। বাট আমরা যখন এইটা পরবর্তীতে ব্যালেন্স বিডি হিসাবে নিচে নিব এই দিকে, তখন অবশ্যই সেটি প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত সেই জন্য লিখব ব্যালেন্স বিডি, আর পাশে লিখব পরের দিন, অর্থাৎ এই দিনের পরের দিন। তো ডিসেম্বর 31 তারিখের পরের দিন হচ্ছে জানুয়ারি 1, 2023। এইভাবে আমরা অংশীদারদের চলতি হিসাব এবং লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।